গত বছরের 8ই আগস্ট এক অভূতপূর্ব পরিস্থিতিতে দেশের ক্ষমতার আসনে বসলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা থেকে পতন ঘটে যাওয়া আওয়ামী লীগ বাদে এর বিরোধিতা আর কেউ করেনি। এনসিপি, বিএনপি, জামায়াত সহ প্রায় সব রাজনৈতিক দলই তখন ছিলেন তার পাশে, আর দেশের সাধারণ মানুষও তাকে গ্রহণ করেছিলেন অকুণ্ঠ সমর্থনে। বলা হচ্ছিল দেশে এবং বিদেশে ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা, এমন দৃশ্য বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। মানুষের চোখে নতুন এক আশার আলো জ্বলে উঠেছিল। বাংলাদেশ যেন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু সময় যত গড়িয়েছে সেই স্বপ্ন তত ম্লান হয়ে এসেছে। উপদেষ্টা পরিষদের শপথ নেওয়ার পর দিন গড়িয়েছে, মানুষের মনে বেড়েছে প্রশ্ন। দেশের সার্বিক পরিস্থিতি আশানুরূপ ভালো হয়নি। খুন, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি সব মিলিয়ে জননিরাপত্তার প্রশ্নে বিদ্ধ হয়েছেন ভদ্রলোক। তবু মনে করা হচ্ছিল যতই সমস্যা হোক না কেন, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, প্রজ্ঞা, অভিজ্ঞতা এসব দিয়েই তিনি সবকিছু সামলে নেবেন। কিন্তু দিন যাচ্ছে আর ডক্টর ইউনূস যেন একা হয়ে পড়ছেন ক্রমশ। বিএনপির সঙ্গে নির্বাচনী ইস্যুতে বিরোধ তো ছিলই, দলটি খুল্লার সমালোচনা করেছে সরকারের। তবে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বিএনপি আপাতত শান্ত। কিন্তু সেই লন্ডন বৈঠকই আবার নতুন করে আলোচনায় এসেছে নাসির উদ্দিন পাটোয়ারি আর হাসনাত আবদুল্লার কথায়। বিডি নিউজ জানাচ্ছে, পাটোয়ারি বলেছেন, এখন ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছে। আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার বাংলাদেশের মানুষকে চোখে দেখেন না, তাকে লন্ডনে যেতে হয়। লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন, সেজদা দিয়ে ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন। তারপর একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কোন নির্বাচন? আপনার সিজদাটা ঠিক হয়নি। আপনাকে সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণই আপনাকে বসিয়েছে। কালের কণ্ঠ বলছে, হাসনাত আবদুল্লাও একই টোনে কথা বলেছেন। গণঅভ্যুত্থানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হলো, তিনি লন্ডনে গিয়ে সিজদা দিলেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন? সেদিনই তিনি লন্ডনে সরকারকে বেচে দিয়ে এসেছেন। গত শনিবার রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এই কথাগুলো বলেন তিনি। পাটোয়ারি আরও বলেছেন, দেশের স্থিতিশীলতা রক্ষার নামে সরকার গঠিত হয়েছিল। যদি এখন দেশ স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দেবেন, তাহলে আমরাও চাইব সংবিধান। যদি সংবিধান না দেন, তাহলে আপনার বৈধতাও থাকবে না, কারণ আপনি যে সংবিধানের 106 অনুচ্ছেদের মাধ্যমে ক্ষমতায় আছেন, তার বৈধতা খুঁজে পাওয়া আপনার জন্য কঠিন হবে। ঐকমত্য কমিশনের সময় বাড়ানোর দরকার নেই দাবি করে তিনি আরও বলেন, আমাদের কাছে সমাধান আছে। জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচন হোক। ইউনূস সরকার জনগণকে জুলাই সনদ না দেওয়ার মাধ্যমে গাদ্দারি করেছে। এর আগে সেনানিবাসে বৈঠক নিয়ে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসে শিষ্টাচার বর্জিত বলেছিলেন দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। তখন ভুল হয়ে থাকলে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু এবার দুজনকেই একই সুরে কথা বলতে শোনা গেল। অর্থাৎ এনসিপি আর ডক্টর ইউনূসের মধ্যে দূরত্ব খোলা চোখেই ধরা দিচ্ছে। এর আগেও এর আভাস ছিল। 5ই আগস্ট প্রধান উপদেষ্টা যখন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলেন, তখন দেখা গেল এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজারে চলে গেছেন। চ্যানেল 1 তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রসঙ্গ তুললেও পরে দেখা গেল আসল কারণ অন্য। কক্সবাজার থেকে ফিরে হাসনাতরা নিজেরাই বললেন, সমুদ্র পাড়ে বসে দেশ দশের চিন্তা করতে গিয়েছিলেন তারা। কিন্তু পরে খোলামেলা আলোচনায় জানা গেল ঘোষণাপত্র তাদের মনমতো হয়নি বলেই প্রতিবাদ স্বরূপ কক্সবাজারে গিয়েছিলেন। তখনই দূরত্বটা চোখে পড়েছিল। এবার নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে বিষয়টা পুরোপুরি স্পষ্ট হল। এ নিয়ে জনপরিসরে আলাপ কিন্তু তুঙ্গে। মানুষ প্রশ্ন করছে,
যে এনসিপির কাঁধে ভর দিয়ে দাঁড়ালো অন্তর্বর্তী সরকার, সেই এনসিপি যদি কাঁধ সরিয়ে নেয় তবে কি মুখ থুবড়ে পড়তে যাচ্ছে ইউনূস সরকার? বিএনপির অবস্থানও স্পষ্ট। তাদের দাবি ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সোজা সাপটা বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে রাজনীতি থেকে মাইনাস। এদিকে সরব হয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে একসময় খুব সম্মান করতাম, কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো আর আপনি দেখলেন এটা সহ্য করতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আপনার পরিণতি শেখ হাসিনার চাইতেও ভয়াবহ হবে। তিনি আরও সতর্ক করেন, যারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে মনে রাখবেন আপনাদেরও বাড়ি, কবর, স্মৃতিসৌধ আছে, সবই একদিন হিসেবের আওতায় আসবে। গ্রামীণ ব্যাংক নিয়েও কথা বলেছেন তিনি। আপনার বিরুদ্ধে যখন সবাই ছিল তখন আমি পাশে দাঁড়িয়েছিলাম, না দাঁড়ালে অর্ধেক গ্রামীণ ব্যাংক ধ্বংস হয়ে যেত। তারপর সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি। কে একজন বলেছেন, বঙ্গবন্ধু জাতির পিতা নন, বঙ্গবন্ধু না হলে আপনার পিতা কে? সন্তানের পিতা না থাকলে সে তো কুলাঙ্গার। তিনি আরও বলেন, শেখ হাসিনার পতন হয়েছে আল্লাহর ইচ্ছায়, কিন্তু তাকে অন্যায়ভাবে দমন করলে আমি তা হতে দেব না। আইন অনুযায়ী বিচার করুন, আমি মাথা পেতে নেব। এমনিতেই নাহিদ, হাসনাত, সার্জিস, পাটোয়ারিদের নেতৃত্বে এনসিপির ভেতরে একের পর এক অস্থিরতা, দলীয় কর্মকাণ্ডে হতাশা, অনিয়মের অভিযোগ, না জানিয়ে পদায়ন বা অন্য দলের সঙ্গে সম্পৃক্ততা, এসব কারণে গত 2 মাসে প্রায় 25 জন নেতাকর্মী দল ছেড়েছেন। দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত 1 জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠন করা হয়। এরপর জেলা, উপজেলা পর্যায়ে কমিটি বিস্তার শুরু করে এনসিপি। এখন পর্যন্ত দেশের 33টি জেলা আর প্রায় 200টি উপজেলায় কমিটি গঠন করেছে তারা। কিন্তু এসব কমিটি নিয়েই শুরু হয়েছে নতুন অভিযোগ। আওয়ামী লীগ, বিএনপি পরিবারের সদস্যদের পদায়ন, কমিটি গঠনে অনিয়ম, স্বজনপ্রীতি, সব মিলিয়ে বিতর্ক বেড়েছে। ফলে একের পর এক পদত্যাগ। শুধু সিলেট জেলা থেকেই পদত্যাগ করেছে 9 জন। এনসিপির প্রকাশ্য বিরোধ বিএনপির সাথে, ছাত্রদলের সঙ্গে সুযোগ পেলেই সংঘাত, নিষিদ্ধ ছাত্রলীগ তো অদৃশ্য প্রতিপক্ষই। এবার যোগ হলো কাদের সিদ্দিকীর হুমকি। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতাদের সমালোচনা আরও বাড়ছে। সেনাবাহিনীর সঙ্গেও দ্বন্দ্ব আগেই শুরু হয়েছে। সেনারা দ্রুত নির্বাচনের পক্ষে, কিন্তু এনসিপি বলছে আগে সংস্কার, পরে নির্বাচন, অর্থাৎ এখানেও সংঘাত। তাহলে প্রশ্ন উঠছে, দিন যত যাচ্ছে এনসিপি কি একা হয়ে পড়ছে, নাকি তারা ইচ্ছে করে একা হয়ে যাওয়ার নতুন রাজনীতি খেলছে? আর বড় প্রশ্ন হচ্ছে, এনসিপিকে হারিয়ে ডক্টর ইউনূস আসলে কোন ভরসায় ক্ষমতায় থাকবেন, নাকি শিগগিরই আসতে পারে পদত্যাগের ঘোষণা? উত্তরটা আপাতত সময়ের হাতে তোলা থাক।